মানুষকে সৃষ্টি করা হয়েছে ভালোবাসার জন্য, কিন্তু টাকাকে সৃষ্টি করা হয়েছে ব্যবহারের জন্য। অথচ দেখো আজকের দিনে টাকাকে আমরা ভালোবাসি, মানুষকে ব্যবহার করে। তবে আজকের ভিডিও হচ্ছে ডিবেঞ্চার। ডিবেঞ্চার কি দাদা? ডিবেঞ্চার লোন না ডিবেঞ্চার লং টার্ম বড়োইং, ডিবেঞ্চার নিয়ে যত রকমের প্রশ্ন আছে সবকটা ক্লিয়ার হয়ে যাবে। যত রকমের ক্লাসিফিকেশন আছে সবকিছু এই বোর্ডের মাধ্যমে আর আমার মাধ্যমে আমি ক্লিয়ার করে দেবো। যত টাকা এমসিকিউ তোমাদের মধ্যে ডাউটস আছে সেই ডাউটস গুলো ক্লিয়ার হয়ে যাবে। যদি কোনো কোয়ারিজ থাকে এই নিয়ে তুমি অবশ্যই কমেন্ট করো আমাকে, আমি অবশ্যই তোমার কমেন্টে রিপ্লাই করবো। ডিবেঞ্চার মানেটা কি? যখন আমরা কারুর কাছে টাকা পাবো না, যেরকম লাস্ট পর্যন্ত আমাদের স্থায়ী হচ্ছে মা বাবা, মা বাবাদের কাছ থেকে আলটিমেট টাকাটা পাই। তো যতই যার কাছে টাকা চেয়ে নি কেন, দিদি দাদা জেঠুর ছেলে জেঠুর মেয়ে, পাই না, আলটিমেট কে দেয়? মা বাবা। তো সেরকমই এই ডিবেঞ্চারের কেসটা। ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, টাটা কোম্পানি আছে, আমরা সবাই জানি টাটার বিভিন্ন ব্র্যান্ড আছে, টাটা মোটরস আছে, টিসিএস আছে, হ্যাঁ টাটা কনসালটেন্সি, তাছাড়া আছে টাটা মোটরস আছে, অনেক কিছু আছে। তো টাটার বিভিন্ন ব্র্যান্ড আছে। টাটার টাকা প্রয়োজন পড়েছে, টাকা এবার কি করবে? ফার্স্ট অপশন তার কাছে, সে ব্যাংকে যে লোন চাইবে, হ্যাঁ কি না? সে ব্যাংকের কাছে যাবে, কাকু আমাকে একটা লোন দাও তো 100 কোটি টাকার। ও বলবে না ভাই আমি তোকে দিতে পারবো না, তুই অলরেডি লোন নিয়ে বসেছিস, তোকে আমি দিতে পারবো না। ক্লিয়ার? তার মানে ব্যাংক ওকে রিজেক্ট করে দিচ্ছে। যে কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের কাছে যাচ্ছে, যেরকম মুথুট ফাইন্যান্স, ঠিক আছে, যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যেগুলো এসডিবিআই, যেগুলো মানে এই কোম্পানিগুলোকে সাপোর্ট করার জন্যই তৈরি হয়েছে, তাদের কাছে যাচ্ছে, বাজাজ ফাইন্যান্স, এদের কাছে যাচ্ছে। এরা কি করছে? এরাও রিজেক্ট করে দিচ্ছে, না ভাই তোকে আমি টাকা দিতে পারবো না। তখন ও যাচ্ছে লাস্ট অপশন শেয়ার হোল্ডারদের কাছ থেকে, যারা ওর কোম্পানির অর্ধেক ওনার, তাদের কাছে টাকা দিচ্ছে, ভাই কোম্পানিটাকে বাঁচাতে হবে, টাকা লাগবে ভাই, প্রয়োজন আছে, টাকাটা দাও, কিছু করে দাও। এরাও বলছে না ভাই আমি টাকা দিতে পারবো না। তার মানে সব দিক দিয়ে কি পেলো? রিজেকশন, সব দিক দিয়ে রিজেকশন। তাহলে যখন সব দিক দিয়ে রিজেকশন পাবে, বা অথবা নিজের জন্য যে না আমি কোনো শেয়ার হোল্ডারকে আমার কোম্পানির অধিকার দেবো না, তখন ও একটা জিনিস করবে, ও নর্মাল পাবলিক, তোর আমার মতো নর্মাল পাবলিকের কাছে টাকা ধার, কোনো রকম ভাবে কারোর কাছে টাকা চাইবে না। নর্মাল পাবলিক কাছে, ভাই আমার এত টাকার প্রয়োজন আছে, তোমরা কি আমাকে টাকা ধার দেবে? তাহলে নর্মাল পাবলিকরাও কিন্তু বোকা নয়, তারাও কিন্তু এমনি এমনি কোথাও টাকা লাগায় না। টাকা কোথায় কেন লাগাবে? বলেছে টাটা কোম্পানি বলেছে তুমি আমার কোম্পানিতে টাকা দাও, আমি তোমাকে তোমার কোম্পানির যে টাকা ফেরত দিয়ে দেবো, বা তোমার টাকা আমি ফেরত দিয়ে দেবো। ধর এই লোকটা, এই যে এই লোকটার নাম হচ্ছে দেব। এই দেব টাকা ইনভেস্ট করেছে 1 লাখ টাকা। এ কি চাইবে? এ চাইবে আমি যখন 1 লাখ টাকা কোম্পানিতে ইনভেস্ট করেছি বা কোম্পানিকে ধার দিয়েছি, তাহলে কোম্পানির একটা দায়িত্ব আছে, কোম্পানি আমাকে 1,05,000 টাকা 1,10,000 টাকা দেবে। কথাটা বোঝা গেল না? গেল না? তার মানে 1 লাখ টাকা আমি ওকে যেহেতু ডিপোজিট করলাম, 1 লাখ টাকা ওকে উধার দিলাম, তো উধারের সঙ্গে কি নেবো? আমি ওর সাথে ইন্টারেস্ট নেবো। কথা বোঝা গেল? তার মানে ডিবেঞ্চার হোল্ডাররা কি পায় ভাই? ডিবেঞ্চার হোল্ডাররা দুটো জিনিস পায়, একটা নিজেদের ক্যাপিটালে নিজেদের প্রিন্সিপাল অ্যামাউন্টটা পায়, যেটা ডিপোজিট করেছিল বা যেটা ধার দিয়েছিল, তার সঙ্গে ইন্টারেস্ট পায়। কথা বোঝা গেল না? গেল না? কথা বোঝা গেল? আমরা একটা কথা বল, যে কোনো ব্যবসাদার আগে কি করে? টাকা যখন লাভ করে, ব্যবসা থেকে যখন টাকা লাভ করে, যখন মুনাফা করে, তখন প্রথম দায়িত্ব হচ্ছে বাইরের দেনাদার যারা আছে, বাইরের যারা যাদের কাছে টাকা ধার নিয়েছি, তাদের কাছে আগে টাকা শোধ করতে হবে, তাই তো? তারপরে ঘরের হাঁড়ি চাপবে, ঘরের চাল চাপবে, ঘরের ভাত চাপবে, হ্যাঁ কি না? ওই তাই তো? তার মানে এটা যে আমি লোকের টাকাকে শোধ করব, তারপরে আমি নিজের ঘরে ভাত চাপাবো। তার মানে ডিবেঞ্চার হচ্ছে সেই লোকটা যাকে টাকা না দিলে আমি ঘুমাতে পারবো না রাত্রেবেলা। ঠিক আছে? কথা বোঝা যাচ্ছে? তো ডিবেঞ্চার ইজ এ ডকুমেন্ট অফ রিকগনিশন containing the name and a seal of the company given to the lender of money in support of loan accepted by the company। মানে এইটা কাদের কাছ থেকে চাওয়া হচ্ছে? নর্মাল পাবলিকদের কাছে চাওয়া হচ্ছে। তাকে কি বলা হচ্ছে? দেখো আমি তোমাকে টাটা কোম্পানির একটা সিল দিচ্ছি যে হ্যাঁ তুমি তোমার টাকা ফেরত পেয়ে যাবে অ্যালং উইথ ইউর ইন্টারেস্ট। আচ্ছা, এটাকে কি বলা হয়? ডিবেঞ্চারকে লং টার্ম লোন বলা হয়। কি বলা হয়? লং টার্ম লোন বা লং টার্ম বড়োইংস। লিখে নাও, লং টার্ম বড়োইংস বা লং টার্ম লোন। এমসিকিউতে মোস্ট ইম্পর্টেন্ট থিং, লং টার্ম বড়োইংস বা লং টার্ম লোন। এটা কার আন্ডারে আসে? নন কারেন্ট লাইবিলিটি। কার আন্ডারে আসে এটা? নন কারেন্ট লাইবিলিটির আন্ডারে আসে। নন কারেন্ট লাইবিলিটির আন্ডারে আসে। কথা বোঝা গেল? সমস্যা আছে কোনো কারণ? আচ্ছা,
আচ্ছা এইটা কত আন্ডার সেকশনে কত বলছে না, সেকশন 2/12 ইন্ডিয়ান কোম্পানিজ অ্যাক্ট 1956। আচ্ছা যদি কথাটা বলে যে আমাদের রিসেন্টলি কোন কোম্পানিজ অ্যাক্ট হয়েছিল, রিসেন্টলি মানে সব থেকে দ্রুততম কোন কোম্পানিজ অ্যাক্টটা হয়েছিল, এটা তো সব থেকে পুরনো 1956, ঠিক আছে। সব থেকে আগে কোনটা মানে এরপরে রিসেন্ট কোন কোম্পানিজ অ্যাক্টটা ছিল, মনে রাখবি কোম্পানিজ অ্যাক্ট 2013, কত সাল, কোম্পানিজ অ্যাক্ট 2013 রিসেন্টলি বলতে পারি, ঠিক আছে, মানে 2000 সালের পরে আর হয়নি, 2013ই লাস্ট কোম্পানিজ অ্যাক্ট। ক্লিয়ার হলো না, হলো না? ভেরি গুড। আচ্ছা এখন তোরা একটা প্রশ্ন করলি যে কাউকে টোন কাট যে এসিএ হবে, এসিএমএ হবে, এটা হবে, সেটা হবে, তোরা এখন জাজ করছিস। বাট একটা জিনিস সত্যি মনে রাখবি, যে কোনো সময় মানুষের পরিবর্তন হয়ে যেতে পারে, যে কোনো সময়। তুই আমাকে এক্সাম্পল দেখ ভালো করে, যে আমি ক্লাস 8, 9, 10 অব্দি একটা ছিলাম একদম আনপার গাওয়ার, পড়তাম না কিছু না, যে কোনো টিচার এখন নাম না আমাকে চেনেই না একজন, কেন আমি লাস্ট বেঞ্চে বসে থাকতাম, কারোর সঙ্গে কথা বলতাম না, কিছুই না, প্রথমত। আর দ্বিতীয়ত একটা জিনিস আমাকে চেঞ্জ করেছে আর তোদেরকেও চেঞ্জ করতে পারবে, ওই একটা সিক্রেট, ওপেন সিক্রেট যদি থাকে তোদের মধ্যে, তোদের নিজেদের মধ্যে নিজেদেরই চেঞ্জ করে নিতে পারবে। তোমাদেরকে বলি তোমরা নিজেদের মধ্যে নিজেদেরকে চেঞ্জ করে নিতে পারবে একটা জিনিস, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। দেখ মোস্ট অফ দ্য পিপল দে আর ফেলিয়ার বিকজ অফ হোয়াট, ইনকনসিস্টেন্ট মিনস যে কাজটা তারা প্রত্যেকদিন করে না। বিরাট কোহলিকে কারা কারা চিনিস? বলছি বিরাট কোহলি বলছে, জিজ্ঞেস করে যে তুমি এত সাকসেস কি করে পেয়েছো জীবনে, আই থিঙ্ক সবাই ক্রিকেট দেখিস, তো বিরাট কোহলিকে না চেনার কোনো অপশন নেই, তো বলে তুমি এত সাকসেস কি করে পেয়েছো জীবনে? বলে দেখুন সাকসেস হচ্ছে অনেক কঠিন কাজ, তার থেকে কঠিন কাজ হচ্ছে কনসিস্টেন্সি রাখা। কনসিস্টেন্সি মানে আমাকে খেলতে যেতে হবে, ডেলি খেলতে যাবো, যদি না পারি তাও আমি ওই মাঠে গিয়ে বসে থাকবো, কিন্তু আমি খেলবো, কিছু হলে ব্যাটটা ধরে এরকম করে 6 মারবো বা ব্যাটটা ধরে থাকবো। এই কাজটাই আমরা করতে পারি না। আমরা যদি ভাবি যে আমরা পড়বো, আমাদেরকে একদিনে 24 ঘন্টা 16 ঘন্টা 18 ঘন্টা পড়তে হবে না, কিন্তু ডেলি 1 ঘন্টা পর, ডেলি 2 ঘন্টা পর, দ্যাট ইজ এনাফ। বাট ডেলি কর, ডেলি। একদিন ইচ্ছা হবে যে না আমি পড়বো না, সেই দিনটা বেশি করে পড়। একদিন ইচ্ছা হবে যে আমি ভালো লাগছে না, ওই দিনটা বেশি করে পড়। কেন বলতো? ওইটাই হচ্ছে কনসিস্টেন্সি মেন অ্যাপ্রোচ। কনসিস্টেন্সি করার জন্য অনেক জিনিসটা আছে, বোরডম জিনিসটা আছে। সাকসেস পায় না কেন জানিস মানুষজন, ফেলিয়ার হয় কেন জানিস? তারা অনেক বোর ফিল করে একটা কাজ ডেলি করার জন্য। দেখ বিরাট কোহলি কিন্তু ডেলি ক্রিকেট খেলে যাচ্ছে, ডেলি, বৃষ্টি হোক, বর্ষা হোক, রোদ হোক, গরম হোক, শীত হোক, ও ডেলি কিন্তু কি খেলে যাচ্ছে, ক্রিকেট খেলে যাচ্ছে। ওর মধ্যে কোনো বোরনেস ফিলটা নেই। আর আমরা একই জিনিস যদি একটা চ্যাপ্টার 2 সপ্তাহ করে আমরা ফিল করি বোর, দাদা একটা চ্যাপ্টার অনেক দিন ধরে পড়াচ্ছ, আর পড়ানো দরকার, নেক্সট চ্যাপ্টার ধরো, এই বোরটাই কাটা দেবে। বোর হবে, এটা মানতে হবে, এটা বোর হবো আমি, বোর হলেও পড়ো, আমাকে পড়তে হবে। 1 ঘন্টা পড়বো, 2 ঘন্টা পড়বো, যেদিনকে পড়তে ইচ্ছা করবে না সেদিনকে বেশি করে বসবি বইটাকে নিয়ে। দেখ এইটা সবসময় একটা জিনিস মনে রাখবি, কনসিস্টেন্সি রাখার জন্য। আর একটা জিনিস তোদেরকে বলে রাখি, কনসিস্টেন্সি রাখার জন্য একটা চ্যালেঞ্জ আছে, দুটো পার্সনের মধ্যে চ্যালেঞ্জটা হয়, দুটো মানুষের মধ্যে চ্যালেঞ্জটা হয়ে থাকে কনসিস্টেন্সি রাখার জন্য। কি? কে? ইউ ভার্সেস ইওর এক্সকিউজেস। দুটো মানুষ থাকে এখানে, একটা ইউ থাকিস যেটাতে চাস যে আমি করতে, আর একটা থাকে ইওর এক্সকিউজেস, না আজকে ভালো লাগছে না, আজকে উঠতে ইচ্ছা করছে না, আজকে ঘুম পাচ্ছে, আজকে যাবো না, কালকে করে নেবো। ইউ ভার্সেস ইওর এক্সকিউজেস। এইখানে যদি ইউটা জিতে যায়, দেন দ্যাট মিনস ইউ আর কনসিস্টেন্ট এনাফ, আর দ্যাট মিনস ইউ আর গোয়িং টু সাকসেসফুল। 6 মান্থ ট্রাই কর, 6 মান্থ ট্রাই করতে পারে না, তুই 21 দিন ট্রাই কর, অনলি ফর 21 ডেজ। 21 ডেজে একটা মানুষের চ্যালেঞ্জ, মানে কনসিস্টেন্সি, ওটা আমাদের হ্যাবিটে পরিণত হয়ে যায়। যে কোনো জিনিস করতে চাইছি যেটা ভালো জিনিস, 21 দিন কর, ডেলি কর। ইচ্ছা করবে না তাও করবো, ভালো লাগছে না তাও করবো, বৃষ্টি হচ্ছে তাও করবো, ঘুম পাচ্ছে তাও করবো, উঠবো যেটুকু 1 ঘন্টা পড়বো, 1 ঘন্টা ডেলি, 1 ঘন্টা ছাড়বো না, ডেলি 1 ঘন্টা পড়বো। দেখবি তোদেরকে উচ্চ মাধ্যমিক কেন, বড় বড় ইউপিএসসি পরীক্ষা, সিএ পরীক্ষা তো তোদেরকে আটকাতে পারবে না। ডেলি যদি পড়িস, ডেলি 1 ঘন্টা, এটা হচ্ছে কনসিস্টেন্সি অ্যাপ্রোচের ম্যাজিক। যা করবো প্রত্যেক দিন করবো। করবি তো সবাই? জোরে বল, হ্যাঁ বল, জোরে, আরো জোরে, একদম। সবকিছু লেখা থাকবে ওই ডকুমেন্টস এর মধ্যে। এবার একটা কথা বল, এই রেজিস্টার ডিবেঞ্চারটা ঠিক এরকমই, তুই যখনই ডিবেঞ্চার করলি, মানে লোন দিলি, প্রোভাইড করলি কোনো কোম্পানিকে, তাহলে কোম্পানি তোকে দিল কি, তোর নামে একটা ডকুমেন্ট ইস্যু করে দিল,
যে শানু স্বর্ণকার বা মধুমিতা সরকার বা আমাদের তানিশা কি ছেত্রী, সৌমি চক্রবর্তী নামে এই ডিবেঞ্চারটা আছে। রেজিস্টার মানে হচ্ছে নামে থাকবে। কথা বোঝা গেল না গেল না? নাম কি, তার বৈশিষ্ট্য, কবে নিয়েছিস ডিবেঞ্চারটা, কবে লোকটাকে টাকা ধার দিয়েছিস, তাহলে সবকিছু লেখা থাকবে এখানে। কথা বোঝা গেল না গেল না? যেখানে নেম অ্যাড্রেস পুরো পুট করা থাকবে। এবার আসছি বিআরআর ডিবেঞ্চার। এটা কি দাদা? দেখ, আমি যদি আজকে মোবাইলটা রাস্তায় ফেলে দিয়ে চলে আসি, কথার কথা, তাহলে অর্পণের মতো যদি কিছু ছেলে থাকে বা যে কোনো মানুষ যদি থাকে, যদি আশেপাশে কোনো লোক না থাকে, ওইরকম এরকম করে দেখবে, দেখে পরে টুক করে মোবাইলটা তুলে পকেটে ঢুকিয়ে নেবে। হ্যাঁ কি না? তুই থাকলে তুই করবি, আমি থাকলে আমিও করব। যদি দেখি যে কোনো লোক নেই, ঠিক আছে, যদি ভদ্রলোক হই তাহলে মোবাইলটা অন রাখবো, যার ফোন সে ফোন করবে, সে ফোনটা নিয়ে চলে যাবে। আর যদি অভদ্রলোক হই তাহলে সিমটা বের করে পগার পার করে ফোনটা আমার আজকে থেকে হয়ে গেল। তার মানে যার হাতে ফোন সেই মালিক, যার হাতে গাড়ি সেই মালিক। না, গাড়ি নামে হয়, সরি, গাড়ি কিন্তু নামে হয়, ঠিক আছে। আর কিছু বললাম না, মানে ধর কেউ যদি ছিনতাই করে নেয় তো জিনিসপত্র, মানে অনেক কিছু হয় তো বিআরআর করতে পারি, মানে নামে হয় না তাও করে নিতে পারি। এই আমার এই যে আমার বিআরআর চেক হচ্ছে সবথেকে বড়। হ্যাঁ, বিআরআর তো চেকে হয়, ঠিক। মানে এইখানে আমি বলছি যে নো রেজিস্ট্রেশন প্রয়োজন, কোনো রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। কার নাম কি বৈশিষ্ট্য সবাই এটাকে নিতে পারে, রাইট। আর একটা কথা বলে দিই, এই রেজিস্টার্ড ডিবেঞ্চারটা কি? এই রেজিস্টার্ড ডিবেঞ্চারটা হচ্ছে নন ট্রান্সফারেবল। নন ট্রান্সফারেবল কথাটার অর্থ কি দাদা? এটা আরেকটা পয়েন্ট লিখে নে, এটা আরেকটা পয়েন্ট হচ্ছে নন ট্রান্সফারেবল। মানে আমি কিনেছি ডিবেঞ্চারটা, আমার বেটাকে বা আমার ছেলেকে বা আমার মেয়েকে বা আমি আমার কোনো ছাত্রীকে এটা বা ছাত্রকে কোনোদিন আমি ট্রান্সফার করতে পারবো না। আমার নামে আছে, আমাকেই শোধ করতে হবে কোম্পানিকে, মানে কোম্পানি শোধ করবে আমার নামে। আমি মারা গেলে কোম্পানি আর শোধও করবে না। কথা বোঝা গেল? কিন্তু বিআরআর ডিবেঞ্চার কি? এখানে তোকে ট্রান্সফারেবল করতে পারবি, মানে আমার ডিবেঞ্চার আমি মধুমিতার নামে, আমি হচ্ছে শিল্পীর নামে ট্রান্সফার করতে পারবো। কথা কানে গেল? বোঝা গেল কথা? আচ্ছা, রিডিমেবল ডিবেঞ্চার আর ইরিডিমেবল ডিবেঞ্চার। রিডিমেবল ডিবেঞ্চার কথার অর্থ হলো আমি যে, দেখ আমি লোকটাকে টাকাটা ধার দিয়েছি, তো টাটা কোম্পানিকে টাকাটা ধার দিয়েছি, তাহলে টাটা কোম্পানির কাছ থেকে আমার অধিকার আছে যে ধর আমার ঘরে কারো শরীর খারাপ হলো বা তোদের ঘরে কারো শরীর খারাপ হলো, তোরা কি করবি? টাকাটা যার কাছ থেকে টাকা ধার দিয়েছিস তার কাছে টাকাটা নিয়ে আসবি, ভাই আমার টাকাটা দে, এখন আমার ঘরের সমস্যা চলছে, ঠিক আছে না ঠিক নেই? কথা বোঝা যাচ্ছে তানিশা? মানে আমার টাকাটা এখন প্রয়োজন আছে, আমাকে টাকাটা ধার দে, এই টাকাটা তোকে দিয়েছিলাম যেটা সেটা আমাকে ফেরত দে। তাহলে আমি যে কোনো সময় গিয়ে আফটার সার্টেন পিরিয়ড অফ টাইম, মানে 2 মাস হতে পারে, 1 মাস হতে পারে, 3 মাস হতে পারে, আফটার সার্টেন পিরিয়ড অফ টাইম আমি যে কোনো সময় টাকাটা উইথড্র করে নিতে পারি। যে টাকাটা আমি দিয়েছিলাম কোম্পানিকে ধার, সে টাকাটা আমি উইথড্র করে নিতে পারি। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? যে কোনো সময়, যে কোনো সময়। আর ইরিডিমেবল মানে যখন কোম্পানিটা ডিজলভ হবে বা কোম্পানিটা বন্ধ হবে বা কোম্পানি যখন যাবে তখনই তোকে তার টাকাটা ফেরত দেবে, তাছাড়া দেবে না কিন্তু। বা ম্যাচুরিটি ডেট যখন আসবে তখনই কিন্তু তোকে টাকাটা ফেরত দেবে, তাছাড়া টাকা ফেরত দেবে না। কিন্তু রিডিমেবলে কি? যখনই তোমার টাকার প্রয়োজন পড়বে আফটার সার্টেন পিরিয়ড অফ টাইম, একটা সার্টেন পিরিয়ড থাকবে, ওই পিরিয়ড অফ টাইমের পরে তুমি টাকাটা তুলতে পারবে। কিন্তু ইরিডিমেবল মানে যখন কোম্পানি চাইবে বা কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে সেই মুহূর্তে তুমি টাকাটা পাবে ফেরত, অ্যালং উইথ ইওর ইন্টারেস্ট। ক্লিয়ার না? ক্লিয়ার না? কথা বোঝা গেল? ওটার মধ্যে ইন্টারেস্ট দেবে, যতদিন রাখবি টাকা ততদিন দেবে। ধর 2 বছরের জন্য তুই রেখেছিলিস, তুই 2 মাস পরে টাকাটা চাইছিস, তাহলে তোকে 2 বছরের ইন্টারেস্ট দেবে? একদমই না, 2 মাসের ইন্টারেস্ট দেবে, 6 মাসের ইন্টারেস্ট দেবে। কিন্তু ইরিডিমেবল মানে কথার খিলাফ হবে না, আমি 2 বছর বলেছি তো 2 বছর পরে তোমাকে টাকা ফেরত দেবো। কথা বোঝা গেল না গেল না? নেক্সট হচ্ছে সিকিউর ডিবেঞ্চার এন্ড আনসিকিউর ডিবেঞ্চার। এটা মানে দাদা ভালো করে শুনুন, এখানে একটা জিনিস আছে মর্টগেজ। কি কথাটার নাম? মর্টগেজ কথাটা হচ্ছে বাংলা কথা যদি বলি বন্ধক। মর্টগেজ কথাটার অর্থ হলো বন্ধক। তো দেখ, একটা তুই পাবলিক, তো যে কোনো পাবলিক, তো তুই কাউকে ধার দিবি কি করে? দেখ, ধার নেওয়ার জন্য কিন্তু টাকার প্রয়োজন পড়ে, এই কথাটা মনে রাখবি। এই পৃথিবীতে কেউ তোকে এমনি কিছু দেবে না, তোকে টাকা ধার দেবে, তো টাকা থাকলে তোকে টাকা ধার দেবে।
তো যদি অ্যাবিলিটি না থাকে ওকে পেমেন্ট করার, তাই ওই লোকটাও টাকা ধার দেবে না, কোনো ব্যাংকও টাকা ধার দেবে না, কোনো মানুষই টাকা ধার দেবে না। দিবি তুই ধার? আজকে ধর একটা যে কোনো বলতে নেই, রাস্তার লোক যা খেতে পায় না পড়তে পায় না, সে তোকে 20,000 টাকা চাইলো, যতই বড় লোক হোক না কেন সে দেবে না টাকা 20,000 টাকা, কারণ জানে ও রিপেমেন্ট করতে পারবে না, পেমেন্ট করার ক্ষমতা নেই। তো পাবলিক কখন লোনটা দেবে ভালো করে শোন, যখন ও সিকিউরড হবে যে হ্যাঁ আমার কোম্পানি, ধর একটা কোম্পানি, লেট গিভ অ্যান এক্সাম্পল, বিড়লা কোম্পানি আমাকে টাকা শোধ করতে পারছে না, বা শোধ করা আমি দেখছি যে ওই কোম্পানিটা অতটা ভালো না, অতটা এবিলিটি নেই আমাকে পেমেন্ট করার, আমি কি দেখবো? তার অ্যাসেট দেখবো। অ্যাসেট মানে সম্পত্তিটা দেখবো। তার সম্পত্তিটাকে দেখে বলবো যদি তুমি ভাই টাকা না দিতে পারো, আমার টাকা ফেরতের টাইমে না দিতে পারো, তাহলে তোমার কিন্তু এই জিনিসটা, এই মেশিনটাকে নিয়ে চলে যাবো আমার ঘরে। কথা বোঝা গেল না? গেল না? তাহলে একটা মর্টগেজ রাখছে, মর্টগেজ কথার অর্থ বুঝতে পারলি? বন্ধকের মতো রাখলো, যে দেখে নিল যে হ্যাঁ এই জিনিসটা আমি নিয়ে চলে যাবো তুমি যদি আমাকে টাকা ফেরত না দিতে পারো। কথা বোঝা গেল? এবার আসছে আনসিকিউরড, আমি অন্ধবিশ্বাস করে টাকাটা ধার দিয়ে দিলাম কোনো কিছু না দেখে, কোম্পানির নাম আছে, ব্র্যান্ড আছে একটা কোম্পানি, ধার দিয়ে দিলাম টাকা। কথা বোঝা যাচ্ছে অপূর্ব? কি বললাম? আমি আনসিকিউরডটা বোঝাচ্ছি। আনসিকিউরড মানে ব্যাকগ্রাউন্ড জানা আছে ওই দেখে দিয়ে, মানে আমি নামটা জানি, শুধুমাত্র ব্র্যান্ড নেমটা দেখেছি, ব্র্যান্ড নেমটা দেখে আমি টাকাটা ধার দিয়ে দিয়েছি। ঠিক আছে, টাটাতে আর কি তুই অ্যাসেট দেখবি? টাটা তো এমনিই ফেমাস, রাইট? ওটা তো ব্র্যান্ড নেমই আছে, ঠিকই না? তুই ব্র্যান্ড নেমের জন্যই টাকা ধার দিয়ে দিয়েছিস। আর এখানে কি জানিস না কোম্পানির নাম পাম দেখিস, অ্যাসেট আছে, তবে আমি ধার দেবো। ক্লিয়ার না? ক্লিয়ার না? এরপরে আসছে কনভার্টেবল ডিবেঞ্চার আর নন কনভার্টেবল ডিবেঞ্চার। বহুত সোজা জিনিস। কনভার্টেবল ইজ কনভার্টেড ইনটু শেয়ারস। কি বলছে দাদা? দেখ, অনেক সময় হয় এরকম, যে কোম্পানিকে তুই টাকা ধার দিছিস সে চাইছে যে তুই তাদের শেয়ার কিনে নে, ওই ডিবেঞ্চারটাকে শেয়ারে কনভার্ট করে নেয়। মানে লোনটা ও কোম্পানি তোকে দিতে চাইছে না, লোনের টাকাটা তোকে দিতে চাইছে না, তুই যে টাকাটা ধার দিয়েছিলি সেটা দিতে চাইছে না। কি বলছে কোম্পানি? তোমাকে আমি লোনের টাকা দেবো না, তুমি আমার কোম্পানির শেয়ারস হয়ে যাও, তুমি আমার কোম্পানির একটা পার্ট হয়ে যাও, একটা ওনার হয়ে যাও। কথা বোঝা গেল না? গেল না? শিবম স্যার, ম্যাডাম কি বলছে? তোমার ডিবেঞ্চারটা আর ডিবেঞ্চার দিতে হবে না, আমি তোমাকে লোন শোধ করতে পারবো না, তুমি আমার কোম্পানির একটা ওনার হয়ে যাও, শেয়ার হোল্ডার হয়ে যেতে পারবে। কনভার্টেবল মানে যে কোনো সময় ডিবেঞ্চারটা শেয়ারে কনভার্ট হয়ে যাবে। কথা বোঝা গেল? আর নন কনভার্টেবল ডিবেঞ্চার মানে, এ ভাই তুই ভাই আমার আত্মীয় হয়ে এসেছিস, আত্মীয় হয়েই থাক, দূর হয়েই থাক, তুই আমার কোনোদিন ঘরে ঢুকতে পারবি না। তার মানে দ্য ডিবেঞ্চার which cannot be converted into shares, শেয়ারসে কনভার্ট করা যাবে না। কথা ক্লিয়ার না? ক্লিয়ার না? যেটা শেয়ারসে কনভার্ট করা যায় না সেটা হচ্ছে নন কনভার্টেবল, যেটা শেয়ারসে কনভার্ট করা যায় সেটা হচ্ছে কনভার্টেবল। ক্লিয়ার? আচ্ছা, এবার আসছি কোলাটেরাল সিকিউরিটি। দেখ, কোলাটেরাল সিকিউরিটি কি জিনিস? এইটা কোম্পানি কোনো ব্যাংকের কাছ থেকে ধার নিচ্ছে, টাকা পয়সা কি নিচ্ছে? ব্যাংকের কাছ থেকে ধার নিচ্ছে। ব্যাংক তো আর এমনি দেবে না, দেবে ব্যাংক টাকা ধার? ও কিছু অ্যাসেট গিরবি রাখবে বা মর্টগেজ রাখবে। অ্যাসেট কি রাখবে? মর্টগেজ রাখবে, তবে ব্যাংক ওকে টাকা দেবে। তো এই যে এটা হচ্ছে অ্যাডিশনাল সিকিউরিটি, মানে ভাই আমার যদি টাকা না শোধ করতে পারিস, ব্যাংকের লোক আমার ওই অ্যাসেটটা অ্যাকোয়ার করে নেবে, ওই ব্যাংকের লোকটা আমার ওই জিনিসটাকে নিয়ে নেবে, বা সেকেন্ডারি সিকিউরিটি। কথাটা বোঝা গেল না? গেল না? এটাকে বলা হয় সেকেন্ডারি সিকিউরিটি। বাত সমঝে? এটাকে বলা হয় সেকেন্ডারি সিকিউরিটি বা অ্যাডিশনাল সিকিউরিটি। যখন ব্যাংকের কাছ থেকে আমরা লোন নিই, কোনো অ্যাসেট বন্ধক দিয়ে বা অ্যাসেটকে দেখিয়ে যদি আমি না শোধ করতে পারি, আমার কাছ থেকে নিয়ে নেবে। এটা কি অ্যাডিশনাল সিকিউরিটি বা সেকেন্ডারি সিকিউরিটি? আরে বাবা বোঝাবো। কোলাটেরাল সিকিউরিটি মানে হচ্ছে এটা, আমি কোনো মানুষের কাছে টাকাটা ধার চাইছি না, আমি কার কাছে ধার চাইছি? ব্যাংকের কাছে ধার চাইছি। ব্যাংক তো আমাকে এমনি এমনি দেবে না, তো কিছু অ্যাসেটস আমাকে মর্টগেজ করে নিয়ে নিচ্ছে, বা অ্যাসেটস আমার দেখছে যে এই অ্যাসেটসগুলো আমার কোম্পানির মধ্যে আছে, তখনও লোন দিচ্ছে আমাকে। এবার ধর যদি লোনটা শোধ করতে না পারলি বা ডিবেঞ্চারটা শোধ করতে না পারলি, তখন কি করবে? ওই অ্যাসেটগুলোকেও অ্যাকোয়ার করে নেবে। কথা বোঝা গেল না? গেল না? বোঝা গেল তো? তাহলে এইখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, ডিবেঞ্চার হোল্ডারসদের ভোটিং রাইট নেই।
দাদা এটা মানে ডিবেঞ্চার হলো কি করে? তুমি তো বললে যে প্রথমে যে মানে এটাতে নিজে সাধারণ লোকের কাছ থেকে ধার নেয়। বলছি এইটা এটা শুধুমাত্র ধারটা নিচ্ছে কার কাছে না, একটা ব্যাংকের কাছ থেকে ধারটা নিচ্ছে। এবার আরেকটা জিনিস, ডিবেঞ্চার হোল্ডারদের কোনো ভোটিং রাইট নেই। এটা কত নম্বর সেকশনে লেখা আছে? এটা সেকশন নাম্বার লেখা আছে 71-এ। সেকশন 71-এ এটা ডেসক্রাইব করা আছে যে ডিবেঞ্চার হোল্ডারদের কোনো রকম ভোটিং রাইট নেই। ডিবেঞ্চার হোল্ডারদের ক্রেডিটর্স বলা হয়, এইটাকে ডেপ্ট ক্যাপিটাল অ্যাজ ওয়েল বলা হতে পারে। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? আর এটা মনে রাখবি 4 নম্বর পয়েন্ট, প্রি ডিটারমাইন্ড রেট থাকে। মানে হঠাৎ করে আমি ক্লেম করলাম আমাকে 15% দাও বা আমার প্রফিট হয়েছে এত টাকা, আমাকে এত দাও। প্রি ডিটারমাইন্ড রেট থাকে, অলরেডি একটা ফিক্সড রেট করা থাকে। এটা কোনো রকমের ভবিষ্যৎ পরিকল্পনা বা অতীত পরিকল্পনা করে রেটটা করা হয় না, তোমাকে বলেই দেয় তোমাকে এই রেটে আমি টাকাটা দেবো কিন্তু ফেরত। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? ক্লিয়ার হচ্ছে? একটা ফিক্সড পিরিয়ডও থাকবে যে আফটার দ্যাট পিরিয়ড অফ টাইম তোমাকে আমি টাকা দেবো, কিন্তু রিডিমেবলের ক্ষেত্রে কি আমার যখন খুশি আমি টাকাটা তুলে নিতে পারি, কিন্তু ওইখানে একটা স্পেসিফিক পিরিয়ড থাকবে। কথা বোঝা যাচ্ছে? এই কয়েকটা পয়েন্টস তোমরা নোটস করে নাও। আচ্ছা, আমি এতটুকু যা পড়ালাম, যতটুকু থিওরি পড়ালাম, ততটুকুর মধ্যেই কমন আসবে এটুকু ভেবে নাও। কমন আসবে আসবে আসবে। কত পার্সেন্ট কমন আসবে দাদা? এই ভিডিওটা যদি তুমি রিপিটেডলি পরীক্ষার আগেও দেখে নাও, তুমি 95% এখান থেকে কমন পাবে। যদি না কমেন্ট পাও, তুমি আমাকে কমেন্ট সেকশনে এসে যত রকমের গালি, যত রকমের বাজে কথা বলে দিয়ে চলে যাও, কোনো অসুবিধা নেই। কিন্তু এইটা যদি তুমি ভালো করে পড়ে নাও, তোমার বিশ্বাস করো ডিবেঞ্চারের যে থিওরি পার্টটা বলছি, আমি বলছি না কিন্তু ম্যাথ পার্ট, আমি বলছি থিওরি পার্টটা এর মধ্যে থেকেই আসবে। ঠিক আছে? চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। চলো, আর আজকের ভিডিওটা এইটুকুই থাকলো। পরের দিন আমরা শিখবো যে কত রকমের ডিবেঞ্চারের অঙ্ক হতে পারে। 3 ধরনের মূলত ডিবেঞ্চারের অঙ্ক হবে। সেই অঙ্কগুলো ছোট ছোট ভাগে আসতে পারে, সেইগুলো পরের দিন শেখাবো ডিটেলসে এবং ডেপথে আর মাখন ভাবে শেখাবো। ঠিক আছে?